দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা ইসরায়েলের। 10 দিনে 80 বার চুক্তি লঙ্ঘন, কাশেম ব্রিগেডের কমান্ডার সহ একদিনে নিহত 44। পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার আহ্বান ট্রাম্পের। ডনবাসের বেশিরভাগ মস্কোর নিয়ন্ত্রণে দাবি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বিপুল হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের দাবি, প্রতিক্রিয়া নেই নয়াদিল্লির। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের সময় রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল কার্গো বিমান। নিহত 2, আহত 4 ক্রু। চলছে তদন্ত। এবং আগামী 3 বছরে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। আবেদন প্রক্রিয়া শুরু 23 অক্টোবর। দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গেল 10 দিনে অন্তত 80 বার নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও 44 ফিলিস্তিনির। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও দখলদারদের হামলায় বহু মানুষ নিহত হন। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 100 মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশুসহ আল কাশেম ব্রিগেডের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। 10 দিন ধরে দফায় দফায় চুক্তি লঙ্ঘনের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাফা শহরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা ও 2 সেনা নিহতের জেরেই এই অভিযান বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাসের দাবি, হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই সংগঠনটির। হামাস ইসরায়েল পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই 2 পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি শান্তিপূর্ণভাবে টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চলমান পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় ত্রাণ প্রবেশ সহ যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চলতে বাধ্য করতে উভয় পক্ষকে চাপে রাখার বিকল্প নেই। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার শর্ত মেনে নিয়ে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ডনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মনে করেন তিনি। এর মধ্যেই ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। এদিন রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। যদিও ওই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও কিছুই জানা যায়নি। একই সঙ্গে রাশিয়ার 136টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ডনবাসের প্রায় 78% এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে, তাই এখানে যুদ্ধ থামানো সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে। আমার মনে হয় তারা এখন যুদ্ধের সীমারেখায় যেখানে আছে সেখানেই থেমে যাওয়া উচিত। এখন একটা যুদ্ধরেখা তৈরি হয়েছে, এর পরেরটা নিয়ে আলোচনা করা খুবই কঠিন। ডনবাস অঞ্চলের প্রায় 78% ভূমি রাশিয়ার দখলে গেছে। এখন যেমন আছে তেমনই থাকুক। ভবিষ্যতে চাইলে তারা আলোচনায় বসতে পারে, কিন্তু আমি বলেছি যুদ্ধরেখায় থামো, ঘরে ফিরে যাও, লড়াই বন্ধ করো, মানুষ হত্যা বন্ধ করো। এর আগে ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের বিষয়টি এখনো বিবেচনায় আছে, যদিও তা সহজ হবে না এবং কিয়েভকে কিছু ছাড় দিতে হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস বলেন, বিশাল পশ্চিমা সহায়তা সত্ত্বেও ইউক্রেনের জয় অসম্ভব যদি না ন্যাটো সরাসরি যুদ্ধে নামে। এদিকে ইউরোপে পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করার কারণ ব্যাখ্যা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান। তিনি বলেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরি এখন শান্তির পথে দৃঢ় অবস্থানে রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই হাঙ্গেরি কূটনৈতিক সমাধানের পক্ষে বলেও জানান ভিক্টর আরবান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দাস। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান। আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসবে পাকিস্তান আফগানিস্তান। কাতারের দোহায় বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশ সিদ্ধান্ত নেয় অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার। আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব ও তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এ চুক্তিকে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, তুরস্কে পরবর্তী বৈঠকে এমন একটি পর্যবেক্ষণ কাঠামো গঠন করা হবে যা সীমান্তে সন্ত্রাসবাদের উৎস সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও তুরস্ক দুই দেশই সন্তোষ প্রকাশ করেছে। দোহায় আলোচনার পর এক বিবৃতিতে তুরস্ক জানায়, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এটি ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি সীমান্ত উত্তেজনা প্রশমনে এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে কাতারও। এদিকে তুরস্ক কাতারের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান চুক্তিকে স্বাগত জানায় ওমান। একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রশংসা করে দেশটি। মার্কিন কূটনীতিক জালমে খালিলজাদ এই চুক্তিকে দোহা থেকে আসা সুখবর বলে আখ্যা দেন। তবে সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর প্রসঙ্গ অনুপস্থিত, যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তানে পরবর্তী বৈঠক বসবে, যেখানে আলোচনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ফেরত এলে সরকার তাদের পুরানো সম্পত্তি ও ব্যবসা ফেরাতে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে তার এক বক্তব্যের ভুয়া ভিডিও নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। একসময় আফগানিস্তানে বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ, সংঘাত, ধর্মীয় বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও ক্ষমতায় তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার। যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসাপাতি নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব। দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন 13 জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন। তবে তারা জানিয়েছেন, আফগানিস্তানে এখনো ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। বর্তমানে পুরো আফগানিস্তানে হিন্দু ও শিখের সংখ্যা 50-এরও কম। তারা এখনো ধর্মীয় স্থাপনাগুলো কোনো মতে রক্ষা করে চলছেন। কাবুলে আছে মাত্র 2টি গুরুদুয়ারা, কার্তে পারওয়ান ও গুরু হররাই সাহিব, আর গোটা দেশে আছে একটি মাত্র হিন্দু মন্দির, আসামাই মন্দির। এদিকে মুত্তাকির সফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিও, যেখানে দাবি করা হয় তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির তৈরি করবেন। ওই ভিডিওতে আরও বলতে শোনা যায় তিনি জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন।
আফগানিস্তানকে সর্বাত্মক সহায়তা করায় মোদির প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা যায় ভিডিওতে। তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফ্যাক্ট চেকারদের মতে দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। আফগান বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক স্বীকৃতি ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তালেবান এমন বার্তা দিতে চাইছে যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে। ধর্মীয় সংখ্যালঘুদের ফেরার আহ্বান ও কৃত্রিম ভিডিও বিতর্ক দুটি এখন তালেবানের ভাবমূর্তির নতুন পরীক্ষা। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে ব্যাপক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কিনবে না বলে তাকে আশ্বস্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না। গেল সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এরকম কোনো ফোনালাপ সম্পর্কে তারা অজ্ঞ নয়। নিজেদের নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই দেশটির প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করা হয়। স্থানীয় সময় রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই দাবি করেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন রুশ তেল সম্পর্কিত কোনো কার্যকলাপ ভারত করবে না, কিন্তু তারা তেল কেনা অব্যাহত রাখলে তাদের অতিরিক্ত শুল্ক দিয়ে যেতে হবে। ওয়াশিংটনের যুক্তি, রাশিয়ার সঙ্গে তেল ও বাণিজ্যিক লেনদেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থায়নে সহায়তা করছে। এতে মস্কোর সঙ্গে সম্পর্ক রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার হওয়ায় এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্য বহন করছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর শুল্কাহার বাড়িয়েছে। চলতি বছরের আগস্টে টেক্সটাইল, ওষুধ সহ বিভিন্ন পণ্যে শুল্ক 50% পর্যন্ত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জানিয়েছেন, রুশ তেল আমদানি অব্যাহত থাকলে এই শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরও বাড়ানো হবে। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে ভারত রুশ তেল ক্রয় প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। তবে ভারতীয় সূত্র অনুযায়ী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো নভেম্বরের জন্য এরই মধ্যে আগাম রুশ তেলের ক্রয়াদেশ ঘোষণা করেছে নয়াদিল্লি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার অন্যতম বৃহৎ অপরিশোধিত তেলের ক্রেতা হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি বারবারই যুক্তি দিয়েছে যে সস্তা জ্বালানি কেনা তাদের জ্বালানি নিরাপত্তার অংশ। তবে ওয়াশিংটনের নতুন শুল্ক হুমকি মোদি সরকারের জন্য কঠিন কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। দীপাবলিতে রাতভর আতশবাজি, বিষাক্ত বাতাসে ঘুম ভাঙল দিল্লিবাসীর। চোখ জ্বালা পোড়া, শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। দূষিত শহরের তালিকায় শীর্ষ 10-এর 3টি ভারতে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একেবারে একজ্যাক্ট ডেটটা বলতে পারবো না, ডিজি পাসপোর্ট থাকলে হয়তো বলতে পারতো একজ্যাক্ট ডেটটা। ইলেকশন নিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রস্তুতি, আমাদের ট্রেনিং, এইগুলি ব্যাপারে আমরা আপনাদের তো এর আগে আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাকে জানাইছি। ওইটা নিয়ে যে আমাদের ট্রেনিং শিডিউল আমাদের কতটুকু অগ্রগতি হলো, যে আমাদের এই শিডিউলের ভিতর আমাদের ট্রেনিংটা কমপ্লিট করতে পারি। এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ইসে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না। এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। তাই নাকি? আমি তো এখন পর্যন্ত প্রাইস জানি না। আপনি জানলেন কিভাবে? আমরা কোথায় অনুমোদন দিলাম? হ্যাঁ, পারচেজ কমিটিতে তো যায়নি এটা না। পারচেজ কমিটি ভাই, পারচেজ কমিটি তো আমি মেম্বার, পারচেজ কমিটিতে এখনো যায়নি। এটা অর্থ সংক্রান্ত কমিটিতে গেছে। তারপরে এটা দাম কত নির্ধারণ হবে, এটা হলো ওই 400 কোটি টাকা যেটা বলছে ওইটা হলো এই টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দটা এত, এখন এরপরে এটা নেগোসিয়েশন করে দাম হবে কত। এটা যেমন আপনারা যেসব এই ভাবি টাকা দিয়ে দেন না বাজার যাওয়ার সময়, কত টাকা দিয়ে দেয়, তখন আপনি বাজার থেকে দামাদামি করে কিনে আনেন না, না বা যেই কয় টাকা দিচ্ছে ভাই আমার এই কয় টাকা দিচ্ছে এই কটারই মাছ দাও, আনেন ওইভাবে নাকি গিয়ে দামাদামি করেন? তো এই পারচেজ কমিটিতে গেলে এরকম দামাদামি হবে, তারপরে আসবে।
পুলিশকে আসলে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এতগুলি কেন্দ্রে দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারবে বলে আপনারা মনে করেন? পুলিশ মহাপরিদর্শক পাশে আছেন আপনারা। পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না, একটা পেপারে উনি একটা সাক্ষাৎকার দিছে উনি, হ্যাঁ ওটা আপনারা হয়তো পড়ছেন। তো এই সাক্ষাৎকারে ওইটা দেখছেন যে উনি যে পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই খাতে আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনারা এই পজিটিভ, অনেক জায়গায় সাংবাদিকতা পজিটিভ যদি করতে থাকেন ভালো। আপনারা সবসময় যেভাবে আমাদের সাহায্য করে আসছেন এইভাবে সাহায্য করে যাবেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ সময় একটি গাড়িতে ধাক্কা লাগায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 ক্রু সদস্য। এ ঘটনায় অবতরণের জন্য নির্ধারিত অন্তত 11টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে উত্তর রানওয়ে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। স্থানীয় সময় সোমবার ভোরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি টহল গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সাগরে ছিটকে পড়ে দুবাই থেকে আসা এমিরেটস বোয়িং EK-9788 কার্গো বিমান। এ সময় গাড়িতে থাকা 2 কর্মী সাগরে পড়ে যান। একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, আর হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন বিমানের ক্রু সদস্য। ঘটনার পরপরই বিমানবন্দরে অবতরণের জন্য নির্ধারিত অন্তত 11টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়। কী কারণে এমন ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। এক বিবৃতিতে এমিরেটসের মুখপাত্র জানান, বিমানটি তুরস্কের অ্যাক্ট এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়, তারাই এটি পরিচালনা করে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ইস্যুতে ভালো সুনাম রয়েছে বিমানবন্দরটির। রাইসা জান্নাত, সময় সংবাদ। 3 বছর মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রতিবারের মতো এবারও দালাল চক্র সক্রিয়, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান 38টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। 23 অক্টোবর সকাল 9টা থেকে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশের গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। 2023 থেকে 2025 সাল পর্যন্ত 3 বছরে 4,52,000 এবং পরে কোটা বাড়িয়ে তা 5 লাখের মতো করা হয়েছিল। 2026 সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদক ব্যবসার নেতা বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বোগোতাকে আর কোনো অর্থ সহায়তা বা ভর্তুকি দেবে না ওয়াশিংটন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা লেখেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্পকে অজ্ঞ হিসাবে আখ্যা দিয়েছেন গুস্তাভো পেত্রো। কখনোই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ওয়াশিংটন ও বোগোতার সম্পর্কে টানাপোড়েন চলছে। কলম্বিয়ার বিরুদ্ধে বড় শুল্ক ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে ফেরার পথে একথা জানান তিনি। বোগোতাকে আর কোনো অর্থ সহায়তা বা ভর্তুকি দেবে না বলে ঘোষণা দেন ট্রাম্প।
একই সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে অবৈধ মাদক ব্যবসার নেতা বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অজ্ঞ বলে উল্লেখ করেন। কখনোই মাদক পাচারে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। আরও বলেন, কলম্বো যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখায়নি, ট্রাম্পের ভাষায় তাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন পেট্রো। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দেশটির নির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য গোটা জাতির জন্য অসম্মানের। ট্রাম্পের কড়া পদক্ষেপ পেট্রোর জন্য রাজনৈতিক অস্ত্রেও পরিণত হতে পারে বলেও মনে করছেন অনেকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্য ডানপন্থী নেতা রদ্রিগো পাজ। 54.5% ভোট পেয়ে সাবেক প্রেসিডেন্ট হোর্হে তুতো কিরোগাকে পরাজিত করেছেন তিনি। জয়ের পর দেশ জুড়ে চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। রোববার প্রাথমিক ফলাফল ঘোষণার পর জয় নিশ্চিত করেন 58 বছর বয়সী সেনেটর পাজ। প্রায় 2 দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থী দল মুভমেন্ট টু সোশ্যালিজম বা MAS এর শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে তার এই জয় বলিভিয়ার রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন বলে মনে করছেন অনেকে। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও জ্বালানি ঘাটতি ছিল এই নির্বাচনের মূল ইস্যু। গত সেপ্টেম্বরে পাজ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সঙ্গে $1.5 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা চুক্তির পরিকল্পনা, যার লক্ষ্য দেশ জুড়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা। আগামী 8 নভেম্বর প্রেসিডেন্ট পদে শপথ নেবেন রদ্রিগো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। স্থানীয় সময় রোববার এই তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কয়েক বছরের জন্য চীনের ন্যাশনাল টাইম সেন্টারে তথ্য হ্যাক করেছে বলে জানায় গোয়েন্দা সংস্থা। টাইম সার্ভিস সেন্টার চীনের সরকারি সময় নির্ধারণকারী সংস্থা, যা অর্থনীতি, শক্তি, পরিবহন ও প্রতিরক্ষা খাতে সম্প্রচার করে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যাঘাত ঘটলে আর্থিক বাজার, লজিস্টিক্স ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। রাতভর আতশবাজি পুড়িয়ে আলোর উৎসব পালনের পর বিষাক্ত বাতাসে ঘুম ভাঙল দিল্লিবাসীর। সোমবার সকালে ভারতের দিল্লির বায়ুমান দাঁড়ায় 335-এ, যা অত্যন্ত খারাপ পর্যায়ে পড়ে। বায়ুমান বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী দূষিত বায়ুর তালিকায় শীর্ষ 10টি শহরের 3টির অবস্থান ভারতে। ঘরে বাইরে সারি সারি প্রদীপ আর রাতভর আতশবাজি পোড়ানো। দীপাবলি মৌসুমে এটি ভারতের পরিচিত একটি দৃশ্য। তবে এত আলো আর আনন্দের মাঝে অশনি সংকেত হয়ে আসে বায়ু দূষণের খবর। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় দিল্লির বায়ুমান দাঁড়ায় 335-এ। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় ভারী ধোঁয়াশা। কর্তৃপক্ষ বলছে, বিষাক্ত এই বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে, যা দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে। এর মধ্যেই দূষিত বায়ুর তালিকায় শীর্ষ 10টি শহরের 3টিই ভারতে। শীতের দোরগোড়ায় ফসল পোড়ানোর সময়ের সঙ্গে এই উৎসবের দিন মিলে যাওয়ায় প্রতি বছরই এই মৌসুমে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠে, যা বাসিন্দাদের নানা ধরনের শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দেয়। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। বাইরে বেরোলেই চোখে জ্বালাপোড়া, শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা তুলনামূলক বেশি ঝুঁকিতে আছেন। এর জন্য আতশবাজি কেনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াকে দায়ী করছেন বাসিন্দারা। আতশবাজি কেনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াতেই দূষণ এতটা বেড়ে গেছে। দীপাবলি মানে স্বজনদের সঙ্গে ভালো সময় কাটানো, মিষ্টি আদান প্রদান, কিন্তু অনেকে একে আতশবাজির উৎসব বানিয়ে ফেলেছেন। মনে হচ্ছে আমরা নিঃশ্বাসের সঙ্গে বিষাক্ত বাতাস গ্রহণ করছি। এই অবস্থায় সবার উচিত যতটা সম্ভব বাইরে কম যাওয়া। সপ্তাহখানেক আগে আতশবাজি উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। দীপাবলির আগে সেই সার্বিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেয় মোদী প্রশাসন। এই অবস্থায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে দ্বিতীয় পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে নয়াদিল্লি। এদিকে বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর। দূষণ ও ধোঁয়াশা নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। জনগণকে মাস্ক পরার পাশাপাশি বৃদ্ধ ও শিশুদের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দীপাবলির আগের দিন জ্বালানো হয়েছে রেকর্ড সংখ্যক প্রদীপ। সরজ নদীর তীরে একসঙ্গে জ্বালানো হয় 26,17,000-এরও বেশি মাটির প্রদীপ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।
একসঙ্গে জ্বলছে লাখ লাখ প্রদীপ। অযোধ্যায় দীপাবলি আগের দিন এই আয়োজন করা হয়। সরজু নদীর তীরে জ্বালানো হয় 26,17,000-এরও বেশি মাটির প্রদীপ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ প্রদর্শনী হিসেবে। ভারতের উত্তরপ্রদেশের এই উৎসবে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, অযোধ্যার স্থানীয় জনগোষ্ঠীর শ্রম ও ঐক্যের ফলেই সম্ভব হয়েছে এই মহা উৎসব। দীপাবলিকে সামনে রেখে আলোয় সেজে উঠেছে নবনির্মিত রাম মন্দির, আয়োজিত হয়েছে নৃত্য, সঙ্গীত ও আলোক শো। অযোধ্যায় জ্বালানো 26,17,000-এর বেশি প্রদীপ শহরের কুলি সম্প্রদায়ের কঠোর পরিশ্রমের ফল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি জানান, এই প্রদীপ জ্বালানো বিশ্বের সর্ববৃহৎ আলোক উৎসব হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। এই আলোকবাতি প্রদর্শন বিশ্বের বৃহত্তর আয়োজন। আমরা 3টি ভিন্ন উপায়ে গণনা করেছি এবং ফলাফলটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা প্রত্যায়িত হয়েছে। অযোধ্যার এই দ্বীপ উৎসব শুধু ধর্মীয় নয়, বরং ভারতের ঐতিহ্য ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনার পর সোমবারও বন্ধ রাখা হয়েছে। সোমবার জাদুঘর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে লুভর ওয়েবসাইটে বলা হয়েছে সোমবার মিউজিয়ামটি দেরিতে খোলা হতে পারে। বেশ কয়েকটি কক্ষ আপাতত বন্ধ রাখা হবে। এর আগে স্থানীয় সময় রোববার লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় 9টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। দোষীদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে পুলিশ। এই ঘটনায় জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। শতাব্দী পুরনো শিল্পকর্ম আর অসাধারণ স্থাপত্য শৈলীর সংগ্রহ, সব মিলিয়ে ইতিহাসের পাতায় উজ্জ্বল এক নাম লুভর মিউজিয়াম। ফ্রান্সের প্যারিসে অবস্থিত এই জাদুঘরে আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা থেকে শুরু করে প্রাচীন মিশরে তৈরি ভাস্কর্য সহ অন্তত 38,000 শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 72,735 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জাদুঘর বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। একসময়কার রাজকীয় প্রাসাদ আজ রূপ নিয়েছে বিশাল এক সংগ্রহশালায়। রাজা রানী আর রাজপুত্র রাজকন্যারা যে ইমারতের আনাচে কানাচে ঘুরে বেড়াতো, তা এখন সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর। বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর লুভর মিউজিয়ামের ঐতিহাসিক গুরুত্ব তাই এখনও অদ্বিতীয়। 1546 সালে রাজা প্রথম ফ্রান্সিস লুভরকে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করতে শুরু করেন। এরপর থেকে পর্যায়ক্রমে এটি ফরাসি রাজাদের প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1642 সালে চতুর্দশ লুইস লুভরকে রাজসংগ্রহ প্রদর্শনীর জন্য ছেড়ে দেন। পরে 18 শতকে লুভরকে জাদুঘর হিসেবে ব্যবহার করা শুরু হয়। 1793 সালে ফরাসি বিপ্লবের সময় চতুর্দশ লুইস ও তার স্ত্রীকে লুভর সংলগ্ন টুইলারিস প্রাসাদে হত্যা করা হয়। সে বছরই আগস্টের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্দেশে লুভরকে জাদুঘর হিসেবে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 537টি চিত্রকর্ম নিয়ে আনুষ্ঠানিকভাবে গণজাদুঘর হিসেবে যাত্রা শুরু করে লুভর। বর্তমানে লুভরে আছে প্রায় 38,000 শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য এবং প্রত্নতাত্ত্বিক সামগ্রী। রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এবং ক্লদ মনের গ্ল্যাকন্স বগিভাল সহ অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম। প্রাচীন গ্রিক ভাস্কর্য ভিনাস দে মিলো, গ্রিক দেবী নাইকের এক অসাধারণ মূর্তি উইংড ভিক্টোরি অফ সামোথ্রেস সহ ফেরাউনের যুগের মমি, প্যাপিরাস পাণ্ডুলিপি ও বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা মিলবে এই জাদুঘরে। দেখা যাবে ইসলামিক স্থাপত্য, ক্যালিগ্রাফি, সিরামিক, ধাতব শিল্প সহ নানা ঐতিহ্যবাহী নিদর্শন। এখানে রয়েছে মেসোপটেমিয়া, পারস্য, রোমান ও এত্রুস্কান সভ্যতার অসংখ্য নিদর্শনও। ভবনটির নিজস্ব ইতিহাস, অসাধারণ স্থাপত্য এবং বিশাল সংগ্রহের জন্য দর্শনার্থীদের কাছে জনপ্রিয় লুভর মিউজিয়াম। 72,735 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই বিশালাকার সংগ্রহশালা বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS এর সার্ভার বিভ্রাটের কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। স্ন্যাপচ্যাট, জুম সহ বহু জনপ্রিয় অ্যাপের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ব্যাংকিং সেবায় এর প্রভাব পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা। ওয়েব মনিটরিং প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টরের
তথ্য অনুযায়ী সোমবার সকাল থেকে বিশ্বজুড়ে 40 লাখের বেশি ব্যবহারকারী বিভিন্ন প্ল্যাটফর্মে সমস্যা রিপোর্ট করেছেন, যার মধ্যে শুধু যুক্তরাজ্যেই ছিল প্রায় 4 লাখ রিপোর্ট। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস ইস্ট 1 অঞ্চলে তাদের সার্ভারের সম্ভাব্য মূল ত্রুটি শনাক্ত করা গেছে। দ্রুত সমস্যার সমাধানে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। তবে গুগল, মেটা ও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম স্বাভাবিক রয়েছে। বিশেষজ্ঞদের মতে একাধিক জনপ্রিয় সাইট একই ক্লাউড পরিষেবার উপর নির্ভরশীল হওয়ায় বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত 20 কর্মীকে আটক করেছে হাউথি বিদ্রোহী গোষ্ঠী। জাতিসংঘের এক মুখপাত্র জানান, সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয়। জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হাউথি। আটককৃতদের মধ্যে অন্তত 5 জন ইয়েমেনি নাগরিক এবং 15 জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও 11 জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে হাউথি বাহিনী। পরিস্থিতি সমাধান ও আটক হওয়ার সবার মুক্তির জন্য সরাসরি যোগাযোগ রাখছে বলে জানিয়েছে জাতিসংঘ। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে হয়ে গেল সবচেয়ে ভারী কুমড়ার উৎসব। 546 কিলোগ্রামের বিশাল আকার কুমড়া এনে বিজয় হয়েছেন এক কৃষক। শরতের এই উৎসব এখন পোল্যান্ডের নতুন আকর্ষণ। একে একে নিয়ে আসা হয় বিশাল আকারের কুমড়া, সেগুলো পাশাপাশি রেখে দেন আয়োজকরা, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থী। পোল্যান্ডে অনুষ্ঠিত হলো সবচেয়ে ভারী কুমড়ার প্রতিযোগিতা। শরতের এই উৎসব মাতিয়ে তুলেছে ওয়ারশো শহর। কৃষকরা বলছেন, ভালো বীজ, উর্বর মাটি আর সৌভাগ্যই বিশাল কুমড়া ফলানোর রহস্য। এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে আগত কৃষকরা। এটি একটি পোলিশ রেকর্ড। আমার দ্বিতীয় বৃহত্তর কুমড়া ছিল 330 কেজি এবং সামগ্রিকভাবে আমি 6 বছর ধরে কুমড়া চাষ করছি। প্রতি বছর আমার আরো বড় কুমড়া হয়েছে। ভালো বীজ, খুব ভালো মাটি এবং ভাগ্য সহায়তা করেছে। কুমড়ার বিশাল আকার ও রঙে মুগ্ধ দর্শনার্থীরাও দিনভর ছবি তুলেছেন। শীতের শুরুতে এমন আয়োজন যেন পোল্যান্ডের শরতে রং ছড়িয়েছে নতুন আনন্দে। এই ধরনের কুমড়োর জন্য অনেক সময় এবং নিষ্ঠার প্রয়োজন। আমাদের প্রায় প্রতিদিনই এর যত্ন নিতে হয়। সকালে আমরা ঘুম থেকে উঠে কুমড়ো খুলে দেখি সবকিছু ঠিক আছে কিনা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। সন্ধ্যায় আমরা এটি ঢেকে রাখি যাতে রাতে উষ্ণ থাকে। ওয়ারশোতে আয়োজিত এই প্রতিযোগিতায় কৃষক প্রজেমিস্লাভ গ্রুচালা জিতেছেন ক্লেমেন্তিনা নামের কুমড়া নিয়ে, যেটির ওজন 546 কিলোগ্রাম। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা ইসরায়েলের। 10 দিনে 80 বার চুক্তি লঙ্ঘন। কাসিম ব্রিগেডের কমান্ডার সহ একদিনে নিহত 44। এবং হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল কার্গো বিমান। নিহত 2, আহত 4 ক্রু। চলছে তদন্ত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।